নমস্কার, আমাদের এসএসআইটি টিভির পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমাদের আলোচ্য বিষয় স্বাস্থ্য সচেতনতা। আমাদের সাথে উপস্থিত রয়েছেন বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ইন্দ্রনীল বাগজি। নমস্কার স্যার, বিশেষ কিছু টেস্ট সম্বন্ধে আজকে আপনার কাছে আমরা কিছু জানতে চাইছি, যেগুলো খুবই শুনেছি ট্রান্সমিটেড ডিজিজ হয়ে থাকে। যেমন শুরু করছি এইডস রোগ সম্বন্ধে, এটা কি স্যার? এইডস এর পুরো কথাটা হচ্ছে, এইডসটা তো অ্যাকচুয়ালি আপনার অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা হচ্ছে AIDS, এই চারটে অক্ষরের যদি মানে এক্সপ্লানেশন দেওয়া যায়, অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। তো এটাতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই মানুষের একটা নিজস্ব প্রতিরোধ ক্ষমতা আছে। তো মানে আমরা জ্বরজারি হওয়া থেকে শুরু করে সাধারণ সর্দি কাশি হওয়া থেকে শুরু করে সবকিছুর বিরুদ্ধেই যে কোনো প্রাণী, ইনক্লুডিং মানুষ, মানে মানুষকে নিয়ে সমস্ত প্রাণী, তারা রোগ প্রতিরোধ করতে পারে। তা সেই রোগ প্রতিরোধের যে ক্ষমতাটা, সেইটা নষ্ট হয়ে যায়। আর এটা অ্যাকচুয়ালি একটা ভাইরাস ঘটিত রোগ। সেই ভাইরাসটার নাম হচ্ছে HIV, মানে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। সেই ভাইরাসটা যদি কোনোভাবে ট্রান্সমিটেড হয়, মানে মানুষের শরীরে বিভিন্ন রকম উপায় আছে যেগুলো দিয়ে সেটা ট্রান্সমিটেড হতে পারে, তাহলে এই রোগটা হয়। হ্যাঁ, এটা একটা ভাইরাস ঘটিত রোগ। ট্রান্সমিশনের মধ্যে যেটা মেন ট্রান্সমিশন, সেটা হচ্ছে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স। যেটা মানে যদি কোনো রকম মানে ব্যবস্থা ছাড়া যদি সহবাস করে কেউ, তাহলে সেটা ছড়াতে পারে। 2 নম্বর হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন দিয়ে ছড়াতে পারে। তবে আজকাল যেহেতু সমস্ত রক্ত যেগুলো ক্যাম্প থেকে সংগৃহীত হয়, সেগুলো আগে পরীক্ষা করে নেওয়া হয়, তারপরেই সেগুলো গ্রহীতাদের দেওয়া হয়, ঠিক আছে, যারা রক্ত গ্রহণ করবে তাদের। সেজন্য এখন ব্লাড ট্রান্সফিউশনের জিনিসটা অনেকটা কমে গেছে। আর 3 নম্বর রুট হচ্ছে যে কন্টামিনেটেড নিডলস আর সিরিঞ্জ। কন্টামিনেটেড নিডলস আর সিরিঞ্জ হচ্ছে যে হাসপাতালে ধরুন বা যেখানেই হোক, বা যারা ড্রাগ নেয়, সেই সমস্ত সিরিঞ্জ গুলো যদি একাধিক মানুষের শরীরে ইউজ করা হয়, মানে না স্টেরিলাইজ করে, বা স্টেরিলাইজ তো আজকাল কেউ করে না, ফেলে দেওয়া হয়, একজনে ইউজ করার পরে ডিসপোজেবল সিরিঞ্জ ফেলে দেওয়া হয়। কিন্তু ওই ড্রাগ যেখানে নেওয়া হয়, সেখানে যেহেতু ড্রাগটা খুব কস্টলি, একটা সিরিঞ্জে 5 জনের মতো ড্রাগ নেওয়া হলো, প্রত্যেকে একটু একটু করে ইনজেকশন নিল আর কি, নেশা করার জন্য। তাদের মধ্যে থেকে একজনের থেকে আরেকজনের হতে পারে, ঠিক আছে। আর 4 নম্বর হচ্ছে যে মায়ের থেকে বাচ্চা হতে পারে, ঠিক আছে। মায়ের থেকে বাচ্চারও হতে পারে। এবার মায়ের থেকে বাচ্চার হওয়াটা আমরা আটকাতে পারি যদি সেরকম ঠিকমতো ওষুধ খাওয়ানো যায়, তাহলে মায়ের থেকে বাচ্চার ট্রান্সমিশনটা আটকাতে হবে। এই মোটামুটি 4 রকম ভাবে এইডসটা মানুষের শরীরে আসতে পারে। তার মানে এর জন্য কি ধরনের টেস্ট করা হয়, কি সাজেস্ট করেন আপনারা? আচ্ছা, এবারে হচ্ছে যে টেস্ট করাতে গেলে আমরা যেটা ব্লাড ব্যাংকে করি, সেই টেস্টটার নাম হচ্ছে এলাইজা টেস্ট। সেটা একটু বড়, একটু সময় সাপেক্ষ, কিন্তু সেইটাতে ভুল হওয়ার সম্ভাবনা প্রায় নেই, ঠিক আছে। আর যেগুলো খুব তাড়াতাড়ি করতে হয় আমাদের, যেমন যে প্রেগনেন্ট মা, তাদের টেস্ট করতে হবে। অপারেশনের আগে যে টেস্ট করতে হবে, তখনও HIV টেস্ট আজকাল ম্যান্ডেটরি। যে কোনো অপারেশন যদি করতে হয়, তাহলে সেই টেস্ট করে তবেই অপারেশন টেবিলে পেশেন্টকে তোলা হয়। তা না হলে সেই অপারেশনে রক্ত থেকে শুরু করে যে কাঁচি ছুরি দিয়ে অপারেশন হবে পরের পেশেন্টটা, সেই দিয়ে এইডস হতে পারে। সেই জন্য সেইগুলোতে আমরা কার্ড টেস্ট করি। একটা কার্ডের মধ্যে রক্তের কয়েক ফোঁটা বা সিরামের কয়েক ফোঁটা দিয়ে রেজাল্ট দেখে নেওয়া যায়। এই 2 রকম ভাবে মোটামুটি আমরা এইডসটা টেস্ট করি। কিন্তু আমরা সাধারণ মানুষ কি করে বুঝবো যে আমার ঠিক কোন কোন সিমটম গুলো দেখা গেলে আপনাদের কাছে আমরা যাব? সাধারণ মানুষদের যেটা বোঝার উপায়, সেটা হচ্ছে যে টেস্ট ছাড়া কিন্তু কনফার্মেশন হবে না। মানে একজন মানুষের যে এইডস হয়েছে, সেটা করতে গেলে সে কিছু সিমটম ডেফিনেটলি তার আছে, কিন্তু টেস্ট না করলে কিন্তু কনফার্মেশন হবে না। আচ্ছা, সিমটমের মধ্যে প্রথম কথা হচ্ছে কোনো সিমটম নাই হতে পারে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কিছু সপ্তাহের মধ্যে বেশ কিছু সিমটম হতে পারে, ঠিক আছে। যেমন জ্বর হতে পারে, শরীরে একটা আনএক্সপ্লেইনড ক্লান্তি থাকতে পারে, মানে সেই ক্লান্তির কোনো নেই, কারণ নেই, হয়তো বা রোগী সেরকম খুঁজে পাচ্ছে না, সেরকম একটা ক্লান্তি থাকতে পারে। সোর থ্রোট হতে পারে, গলায় ইনফেকশন হতে পারে, লিম্ফ গ্ল্যান্ড গুলো সোলেন হয়ে যেতে পারে, আমাদের যেগুলো লিম্ফ গ্ল্যান্ডের বাংলাটা হচ্ছে মানে
লসিকা গ্রন্থি আর কি যেগুলো, সেগুলো মোটা হয়ে যেতে পারে বা সোলেন হয়ে যেতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, আনকন্ট্রোল লুজ মোশন হতে পারে। এই ধরনের সমস্ত সিমটম গুলো যেগুলো সাধারণ ওষুধ খেয়েও সারছে না বা খুব তাড়াতাড়ি বারবার হচ্ছে। এই সপ্তাহে লুজ মোশন হলো, ওষুধ খেয়ে কিছুটা ঠিক হলো, পরের সপ্তাহে আবার হলো। হ্যাঁ, ক্লান্তি শরীর থেকে যাচ্ছেই না, সে যতই ভালো খাওয়া দাওয়া করবেন। এই সমস্ত জিনিসপত্রগুলো হলে অবশ্যই মেডিকেল অ্যাটেনশনের প্রয়োজন আছে এবং তার উচিত ডাক্তারবাবুকে গিয়ে বলা যে এই ধরনের জিনিসপত্র হচ্ছে। এবং তার যদি এই ধরনের হিস্ট্রি থাকে যে সে ড্রাগ নেয় অথবা সে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করেছে কোনো মহিলার সাথে বা কি, যার হিস্ট্রি সম্বন্ধে সে জানে না, এইগুলো যদি তার ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে, তাহলে আমি বলবো ডাক্তারবাবুর কাছে খোলাখুলি বলা উচিত, যাতে ডাক্তারবাবু টেস্ট লিখে দিতে পারেন এবং রোগী সেই টেস্টটা করে নিজের রোগ সম্বন্ধে অন্তত অবহিত হতে পারেন। সবসময় এরকম করলেই যে এইডস হবে এরকম কিন্তু নয়, কিন্তু এই জিনিসগুলো ডাক্তারবাবুকে বললে তিনি এইডসটাকে অন্যান্য রোগের সঙ্গে মানে অন্যান্য রক্ত পরীক্ষার সঙ্গে এইডসটাও লিখে দেবেন, তাহলে পেশেন্টের এইডস। এটা কি অ্যাজ এ কমন হিউম্যান বিং সবাই করে থাকতে পারে, মানে করা উচিত? না, সবার করা উচিত না। সবার করা উচিত আমরা তাদেরই করি যাদের অপারেশন হবে, যাদের প্রেগন্যান্সি আছে, এই দুটো ম্যান্ডেটরি। অ্যাজ প্রিলিমিনারি টেস্ট, যেমন ধরুন আপনি কোনো অপারেশন করতে গেলেই আপনার যেরকম হিমোগ্লোবিন দেখা হয়, হ্যাঁ, আপনার কোনো ইনফেকশন আছে কিনা দেখা হয়, আপনার ইউরিয়া ক্রিয়াটিনিন ঠিক মতো আছে কিনা দেখা হয়, কারণ অজ্ঞান করার সময় যে ওষুধগুলো দেওয়া হবে সেগুলো ঠিক মতো বেরোতে পারবে কিনা দেখা হয়, লিভার ফাংশন দেখা হয়, থাইরয়েড ফাংশন দেখা হয়, সেই রকম এইডস আছে কিনা সেটাও দেখা হয়। আমাদের কিছু কমন টেস্ট এবং তাদের কেন করব, কোন কোন ডিজিজ হলে, সেগুলো নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাই। যেমন ধরুন আমরা সবাই একটা নাম শুনেছি, একটা ডিজিজের নাম টাইফয়েড, সবাই শুনেছি। তো এই টাইফয়েডটা কিভাবে বুঝবো যে আমার শরীরে টাইফয়েড হয়েছে, মানে কোনো লক্ষণ কি? কিভাবে বুঝবো মানে, এটা টাইফয়েড অ্যাকচুয়ালি এটা মানে এর নাম হচ্ছে, মেডিকেল টার্ম হচ্ছে এন্টেরিক ফিভার। তো এটা সালমোনেলা গ্রুপের একটা ব্যাকটেরিয়া, মানে এক ধরনের জীবাণু আছে ব্যাকটেরিয়া, তারা করে, তার বিভিন্ন রকম ভাগ আছে। তো মেন যেটা হয় সেটা কিন্তু জ্বর। জ্বর 103-4 অব্দি জ্বর উঠে যায় অনেক সময়, ঠিক আছে। জ্বরের সঙ্গে আপনার যেটা হবে, একটা মাথা যন্ত্রণা থাকতে পারে, শরীরে অবসাদ থাকতে পারে বা ক্লান্তি থাকতে পারে, ঠিক আছে। এর সঙ্গে গায়ে র্যাশও থাকতে পারে। তো এই ধরনের জ্বর হলে তখন ডেফিনেটলি জ্বরের তো আমাদের বেশ কিছু টেস্ট আছে, তার মধ্যে টাইফয়েডও আছে। যেমন জ্বর হলেই লোকে ম্যালেরিয়ার টেস্ট করে, ডেঙ্গুর টেস্ট করে, তার সঙ্গে সঙ্গে টাইফয়েডের টেস্টও করে। নির্দিষ্ট কোনো নাম রয়েছে? মানে ফিভার প্রোফাইল বলে যে ইয়েগুলো করা হয়, তার মধ্যে টাইফয়েডও কিন্তু ধরা আছে। তবে টাইফয়েড যেহেতু সেরকম কমন না, সেজন্য সেই রকম ভাবে না হলে অনেক সময় টাইফয়েড করা হয় না, শুধু ডেঙ্গু ম্যালেরিয়াটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা হয়। তো জ্বরটাই হচ্ছে মেন সিমটম, তার সাথে পেটের কিছু সিমটম থাকতে পারে, যেমন হয় কনস্টিপেশন থাকতে পারে, মানে কোষ্ঠকাঠিন্য থাকতে পারে, অথবা লুজ মোশন বা ডায়রিয়া থাকতে পারে, ঠিক আছে। তার সঙ্গে ফ্যাটিক, জ্বর, এই হচ্ছে মেনলি টাইফয়েডের সিমটম। পেটে ব্যথাও থাকতে পারে। তার মানে এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন বলছেন? তো এই জ্বরটা কি নরমালি সেরে যায় না? না, নরমালি সারে না। টাইফয়েড বেশ খারাপ জ্বর, নরমালি তো সারেই না, আপনাকে ওষুধ খেতে হবে। তার চেয়েও যেটা বড় কথা সেটা হচ্ছে আগে ধরতে পারতে হবে যে এটা টাইফয়েড। কারণ অনেক সময় টাইফয়েড ধরা না পড়ার কারণে লোকে ডেঙ্গু ম্যালেরিয়া করে ছেড়ে দিল, টাইফয়েডটা আর করলো না। টাইফয়েডটা অনেক সময় ধরা না পড়ার কারণে কিন্তু অনেকটা বেড়ে যায়, এবং তখন ওষুধ দিয়ে এটাকে বাগিয়ে আনতে বেশ ইয়ে লাগে আর কি। আর এন্টেরিক ফিভারের জন্য অনেক রকমের কমপ্লিকেশন অনেক সময় হয়, সেজন্য সবসময় ডেফিনেটলি জ্বরের টেস্টের মধ্যে টাইফয়েড টেস্টটা করে নাও। এই নির্দিষ্ট কোনো নাম রয়েছে? হ্যাঁ, নির্দিষ্ট দু রকমের নাম আছে। একটা হচ্ছে আপনার ভিডাল টেস্ট বলে। ভিডাল টেস্টটা কিন্তু যেটা অসুবিধে সেটা হচ্ছে ভিডাল টেস্টটা প্রথম সপ্তাহে পজিটিভ হয় না। ভিডাল টেস্ট হচ্ছে যে যদি কারো টাইফয়েড হয় তাহলে সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে তার মধ্যে এক ধরনের প্রতিরোধকারী অ্যান্টিবডি সৃষ্টি হয়। সেই অ্যান্টিবডিটাকে দেখার জন্য যে টেস্টটা, সেটাই ভিডাল টেস্ট। এবার অ্যান্টিবডিটা তৈরি হতে 5-7 দিন সময় লাগে। সেজন্য জ্বরটা যবে থেকে শুরু হয়েছে তার থেকে 5-7 দিন অবধি কিন্তু এই ভিডাল টেস্টটা পজিটিভ হয় না। ওই সময় আইজিএম বলে একটা জিনিস আছে, টাইফয়েড আইজিএম। সেই আইজিএমটাও একটা অ্যান্টিবডি, কিন্তু সেটা 1-2 দিনের মাথাতেই তৈরি হয় বলে।
সেই জিনিসটা দেখার জন্য টাইফয়েড আইজিএম এলাইজা লিখে দিলে টাইফয়েড আইজিএম এলাইজা করে ওই 5 থেকে 7 দিনের মধ্যে দেখা যাবে। আর 7 দিন যদি বেশি হয়ে যায় তখন আবার ওই আইজিএমটা পজিটিভ হয় না, তখন ওই ভিডাল টেস্টটা পজিটিভ। ভিডাল টেস্টে এই যে টাইফয়েডের এগেনস্টে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা মাপা হয়। সাধারণভাবে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার লেভেলটা হাই হবে না, যদি টাইফয়েড হয় তবেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা হাই হবে। আমরা টাইফয়েড ব্যাকটেরিয়াটাকে তো চোখে দেখতে পাই না, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি শরীরে বাড়ে তখন বুঝতে হবে যে রোগটা আছে তাই প্রতিরোধ ক্ষমতা বেড়েছে। তা না হলে কিন্তু সাধারণ থাকে, সেই প্রতিরোধ ক্ষমতার লেভেলটা সাধারণ লেভেলে থাকে, বেড়ে ওঠে। এটাকে অ্যান্টিবডি টাইটার বলে, ইংরেজিতে টাইটার বলে। টাইটার মানে অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতার যে লেভেল। আমাদের একটা নর্মাল লেভেল আছে, আর আমাদের যদি সেই রোগটা হয় তাহলে বেড়ে গেলে সেইটা কত হবে তার একটা লেভেল আছে। তো ওই টাইটারটা দেখা হয় যে সেটা বেড়ে গিয়ে রোগ হয়েছে সেই লেভেলে গেছে, তবেই বুঝতে হবে যে, আর সেটা যদি নর্মাল লেভেলে থাকে তাহলে সেটা নিয়ে অতটা ইয়ে হওয়া কিছু। মানে আমাদের সাধারণত জ্বর হলে আমরা যেটা করে থাকি প্যারাসিটামল খেয়ে নিই। প্যারাসিটামল খেলে টাইফয়েডেও কাজ হবে, কিন্তু সেটা খুব টেম্পোরারি কাজ হবে। 5-6 ঘন্টার জন্য জ্বর কমবে, যে মুহূর্তে প্যারাসিটামল শরীর থেকে বেরিয়ে যাবে জ্বর আবার বেরিয়ে যাবে। প্যারাসিটামলটা কিন্তু কিউরেটিভ ড্রাগ না, মানে আপনাকে সুস্থ করে তুলবে না, টেম্পোরারি। আপনাকে প্রচন্ড জ্বর হয়ে গেছে, আমি প্যারাসিটামল দিয়ে ওটাকে টেম্পোরারি কমিয়ে দিলাম একটুখানি। কিন্তু টাইফয়েডের জন্য যা যা ওষুধ, সেটা টাইফয়েড হলে তখন ডাক্তারবাবুরাই ঠিক করবেন, এই ব্যাপারে আমি এখন রেকমেন্ড কিছু করবো না। সেটা যে ডাক্তারবাবু দেখছেন তার ডিসিশন যে তিনি কোন ওষুধটা দেবেন। অবশ্যই জ্বর যখন দীর্ঘস্থায়ী হচ্ছে তাহলে আমাদের ডক্টরের পরামর্শটা নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ধরনের সাক্ষাৎকারে যা শুনছেন সেটা কিন্তু খুব একটা কিন্তু আমি অবশ্যই বলবো যে ডাক্তারবাবুর কাছে যাবেন এবং তিনি যা যা দেবেন, পরামর্শ দেবেন, সেটাই কিন্তু মানবেন। আমি তো এখানে ঠিক আছে বলছি আপনাদের সবাইকে, কিন্তু জ্বর হলে সেটাকে কখনো নেগলেক্ট করা উচিত।